অ্যাক্সিল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955 এর সেকশন 2 ক্লজ 8 যেখানে পার্সোনাল কাল্টিভেশনের ডেফিনেশনসটা দেওয়া আছে এটা আমরা ডিসকাস করব। পার্সোনাল কাল্টিভেশনের যে ডেফিনেশনসটা এটা পরীক্ষাতে শর্ট নোটস হিসেবে এসে থাকে। আবার যখন তোমরা সেকশন 4 থেকে যে পোর্শন এসে থাকে যে রাইটস অফ এ রায়াত ইন রেসপেক্ট অফ হিজ প্লট অফ ল্যান্ড, সেখানে কিন্তু এই পার্সোনাল কাল্টিভেশনের যে টপিকটা বা ওয়ার্ডটা সেখানে ইউজ করা রয়েছে। সেখানে তুমি যদি পার্সোনাল কাল্টিভেশনস বলতে না বোঝো তাহলে কিন্তু সেকশন 4 এ যেখানে কিনা রায়াতের রাইট দেওয়া আছে ইন রেসপেক্ট অফ হিজ প্লট অফ ল্যান্ড সেখানে বুঝতে একটু সমস্যা হবে। তার মানে এই পার্সোনাল কাল্টিভেশন ওয়ার্ডটা যদি ডেফিনেশনটা যদি ভালো করে আমরা না বুঝে থাকি, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের যে সেকশনস বা প্রভিশনের মধ্যে এই পার্সোনাল কাল্টিভেশন টার্মটাকে ইউজ করা রয়েছে সেখানে কি অর্থে ব্যবহার করা রয়েছে সেটা আমরা বুঝতে পারবো না। তাহলে পরীক্ষায় শর্ট নোটসও আসতে পারে, সেটার জন্য আমাদের তো ভালো করে জানতেই হবে পার্সোনাল কাল্টিভেশনস বলতে আমরা কি বুঝি। এছাড়া ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955 এর অন্যান্য সেকশনসগুলোকে ভালোভাবে বুঝতে গেলে যেখানে পার্সোনাল কাল্টিভেশনসটাকে উল্লেখ করা আছে, আমাদের এই টার্মটার অ্যাকচুয়াল মিনিংটা কি সেটা আমাদের জানাটা কিন্তু খুব জরুরি। এখন দেখা যাক এই পার্সোনাল কাল্টিভেশনস বলতে আমরা কি বুঝি। তাহলে সেকশন 2 ক্লজ 8 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955 সেখানে পার্সোনাল কাল্টিভেশনের ডেফিনেশনস দেওয়া আছে। তাহলে বলছে কি যে পার্সোনাল কাল্টিভেশনস মিন্স কাল্টিভেশন বাই এ পারসন। তাহলে পার্সোনাল কাল্টিভেশনস বলতে আমরা কি বলছি না, কাল্টিভেশন বাই এ পারসন। কাল্টিভেশনস কথার অর্থ হচ্ছে চাষাবাদ, কৃষি কার্য বা চাষ যেগুলো করা হয় জমি সেখানে বলা হচ্ছে। তাহলে পার্সোনাল কাল্টিভেশন বলতে বোঝাচ্ছে কি কাল্টিভেশনস অফ এ পারসন অফ হিজ ওন ল্যান্ড অন হিজ ওন অ্যাকাউন্ট বাই হিজ ওন লেবার। তাহলে খুবই ইম্পর্টেন্ট, পার্সোনাল কাল্টিভেশনস বলতে বোঝাচ্ছে কাল্টিভেশন বাই এ পারসন অফ হিজ ওন ল্যান্ড। যখন কোন একজন ব্যক্তি তার নিজের জমি যখন সে কি করছে কাল্টিভেট করছে, চাষ করছে বাই হিজ ওন লেবার, নিজের শ্রমের মাধ্যমে, নিজের পরিশ্রম বা নিজের শ্রম দিয়ে যখন কোনো ব্যক্তি নিজের জমি নিজেই চাষাবাদ করছে তখন সেটাকে আমরা পার্সোনাল কাল্টিভেশনস বলবো। তাহলে পার্সোনাল কাল্টিভেশনস বলতে আমরা কি বুঝি, বলছে কাল্টিভেশনস বাই এ পারসন অফ হিজ ওন ল্যান্ড অন হিজ ওন অ্যাকাউন্ট বাই হিজ ওন লেবার। লেবার বলতে নিজের যে পরিশ্রম বা নিজের যে শ্রম, শারীরিক যে পরিশ্রম সেটার কথা বোঝানো হয়েছে। তাহলে একজন ব্যক্তি যখন তার নিজের শ্রম দিয়ে নিজের পরিশ্রম দিয়ে নিজের জমিকে যখন নিজেই সে চাষাবাদ বা চাষ কৃষিকার্য করে থাকে তখন আমরা সেটাকে বলবো কি পার্সোনাল কাল্টিভেশনস। দেন কি বলছে ক্লজ বি তে কি বলে দেওয়া আছে এখানে, আমরা সাব ক্লজ বি তে বাই দ্য লেবার অফ এনি মেম্বার অফ হিজ ফ্যামিলি। এই হিজ ফ্যামিলি বলতে কি বোঝাচ্ছে, হিজ ফ্যামিলি বলতে বোঝাচ্ছে যে ব্যক্তিটির কথা বলা হচ্ছে তার নিজের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি মেম্বারদের যদি কোনো শারীরিক শ্রম বা লেবার দিয়ে যদি কেউ যদি নিজের জমিটাকে কাল্টিভেট করে থাকে তাকেও কিন্তু পার্সোনাল কাল্টিভেশনস বলা হবে। তাহলে একজন রায়াত হতে পারে, সে রায়াত তার নিজের যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের যে লেবার, তাদের যে শারীরিক পরিশ্রম, একটা ফ্যামিলি মেম্বার বলতে কি বোঝাচ্ছে বা ফ্যামিলি বলতে কি বোঝাচ্ছে এই ভিডিও শেষে আমি ডিসকাস করব যে ফ্যামিলি বলতে এখানে কি বোঝাচ্ছে। এটা কিন্তু অনেক বড় এক্সপ্লেনেশন রয়েছে, আমি একটু পরে এখানে বোঝাচ্ছি বা এখনই আমরা সেটাকে ডিসকাস করতে পারি যে আমরা ফ্যামিলি বলতে আমরা কি বোঝাচ্ছি। কারণ এখানে দেখো লিখে দেওয়া আছে এক্সপ্লেনেশনের মধ্যে দ্য term family shall have the same meaning as the clause C of section 14K। তাহলে সেকশন 14K যেটা আছে সেই সেকশন 14K অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955 তার ক্লজ সি তে ফ্যামিলির সেখানে ডেফিনিশনস দেওয়া আছে যে ফ্যামিলি বলতে আমরা কি বুঝি, মানে একটা রায়তের ফ্যামিলিতে কোন কোন মেম্বাররা কনসিস্ট করলে সেটাকে আমরা ফ্যামিলি বলবো সেটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট সেকশন 14K এর ক্লজ সি এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। সেখানে টোটাল 5টা সাব ক্লজের মধ্যে সেখানে টোটাল 5টা সাব ক্লজ আছে, সেই 5টা সাব ক্লজের মধ্যে পরপর সেখানে উল্লেখ করে দেওয়া আছে এরকম ভাবে 1 2 বা সেখানে রোমান ওয়ার্ডে দেওয়া রয়েছে এরকম ভাবে দেওয়া আছে 1 2 3 4 and 5। টোটাল 5টা সাব ক্লজের মধ্যে সেখানে উল্লেখ করে দেওয়া আছে যে ফ্যামিলির মধ্যে কোন কোন মেম্বাররা কনসিস্ট করছে। ইন রেসপেক্ট অফ এ রায়াত, রায়াতের পরিপ্রেক্ষিতে রায়াতের ফ্যামিলি বলতে কাকে বোঝাচ্ছে, রায়াত হিমসেলফ। রায়াতের ফ্যামিলি বলতে রায়াত হিমসেলফ বোঝাচ্ছে, রায়াত হিমসেলফ প্লাস রায়াতের যিনি ওয়াইফ রয়েছেন তাকে বোঝাচ্ছে, রায়াতের যদি কোনো মাইনর যদি কোনো সান থাকে তাকে বোঝাচ্ছে, আর যদি কোনো আনম্যারিড যদি কোনো ডটার থেকে থাকে
সেই ডটারকে বোঝাচ্ছে। তাহলে রায়াতের ফ্যামিলি বলতে কি বোঝাচ্ছে? রায়াত হিমসেলফ বোঝাচ্ছে, রায়াতের ওয়াইফকে বোঝাচ্ছে, রায়াতের মাইনর সনকে বোঝাচ্ছে, রায়াতের আনম্যারিড ডটারকে বোঝাচ্ছে। এখানে রায়াতের ফ্যামিলি বলতে তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কাকে বোঝাচ্ছে। তাহলে এবার যদি দেখা যায় যে যদি কোনো ম্যারিড যদি সান হয়ে থাকে সেক্ষেত্রে কাকে বোঝাচ্ছে, সেখানে আমরা দেখতে পাবো পরবর্তীতে যদি আমরা দেখতে পারি যে রায়াত যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে তার যদি কোনো উইডো থেকে থাকে, যদি কোনো উইডো থেকে থাকে সেক্ষেত্রে দেখতে হবে সেই যে উইডো যে রয়েছে, উইডো যদি কোনো রকম ল্যান্ড যদি সে পজেস না করে থাকে, উইডোর যদি কোনো মাইনর সান থেকে থাকে, প্লাস যদি কোনো আনম্যারিড যদি কোনো ডটার থেকে থাকে, তারা যদি কোনো ল্যান্ড হোল্ড করে যদি না থাকে তখন তাদেরকে ফ্যামিলি মেম্বার বলা হবে। এমনকি যদি সে তার যদি কোনো ম্যারিড যদি কোনো ম্যারিড যদি কোনো সান থেকে থাকে, সেই ম্যারিড যে সান রয়েছে সেই ম্যারিড সানের ক্ষেত্রে দেখতে হবে যে সে যদি কোনো ল্যান্ড যদি হোল্ড না করে থাকে, তার যে ওয়াইফ আছে সে যদি কোনো ল্যান্ড না হয়ে থাকে, তার যদি কোনো মাইনর সান বা আনম্যারিড ডটার থাকে তারা যদি কোনো ল্যান্ড না হোল্ড করে থাকে, তাদেরকেও কিন্তু ওই ফ্যামিলির মধ্যে আমরা কনসিস্ট করব। একই রকমভাবে যদি কোনো ছেলে যদি প্রিডিসিস্ট হয়ে থাকে তাহলে সেই প্রিডিসিস্ট যে ম্যারিড যে সান যে ছিল, যে যদি কোনো প্রিডিসিস্ট হয়ে থাকে আগে যদি মারা গিয়ে থাকে, এর যদি কোনো উইডো থেকে থাকে, সেই উইডো এবং তার যদি কোনো মাইনর যদি কোনো সন্স বা আনম্যারিড যদি কোনো ডটার থেকে থাকে, এরা যদি কোনো ল্যান্ড যদি হোল্ড না করে থাকে অ্যাজ এ রায়াত, তখন তাদেরকে কিন্তু রায়াতের ফ্যামিলি মেম্বারই বলা হবে। এমনকি যদি কোনো প্রিডিসিস ছেলের যদি কোনো মাইনর সান বা যদি কোনো আনম্যারিড যদি কোনো ডটার থেকে থাকে, আর যদি উইডোটাও যদি প্রিডিসিস্ট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাইনর সান এবং আনম্যারিড যে ডটার আছে সে যদি কোনো ল্যান্ড যদি হোল্ড না করে থাকে অ্যাজ এ রায়াত, সেও কিন্তু এই ফ্যামিলি যে টার্ম যে ডেফিনেশনসটা দেওয়া আছে এই রায়াতের ফ্যামিলির মধ্যে কনসিস্ট করছে। তাহলে এই ফ্যামিলির কনসেপ্টটা কিন্তু ছোট কনসেপ্ট নয়, অনেক বড় কনসেপ্ট, যেটা কিন্তু লেখা আছে সেকশন 14K, সেকশন 14K তার ক্লজ সি তে কিন্তু এই ফ্যামিলির ডেফিনেশনস দেওয়া আছে যে আমরা ফ্যামিলি বলতে কি বুঝবো, এই ফ্যামিলির মধ্যে কারা ইনক্লুড করছে একটা রায়াতের ফ্যামিলির মধ্যে, এটা কিন্তু অনেক ব্রডার অ্যাসপেক্টে কিন্তু ডিসকাস করে দেওয়া আছে। তাহলে যেটা আমরা বুঝছিলাম আমরা এখানে যে আমরা পার্সোনাল কাল্টিভেশনস বলতে যেটা আমরা ডিসকাস করছিলাম যে বাই দ্য লেবার অফ এনি মেম্বার অফ হিজ ফ্যামিলি, রায়াতের যারা ফ্যামিলি আছে সেই ফ্যামিলি মেম্বাররা যদি নিজেদের শারীরিক শ্রমের মাধ্যমে যদি কোনো চাষাবাদ করে থাকে সেটাকেও কিন্তু আমরা পার্সোনাল কাল্টিভেশনস বলবো। তাহলে ফ্যামিলি বলতে কি বুঝি সেটা আমরা দেখতে পেলাম, সেই ফ্যামিলির যারা মেম্বার তারা নিজস্ব শ্রম দিয়ে যদি করে থাকে সেটাকেও পার্সোনাল কাল্টিভেশনস বলবো। এছাড়া বলছে কি বাই দ্য সার্ভেন্টস, যদি কেউ তার নিজের সার্ভেন্টসকে দিয়ে অথবা কোনো লেবারার্সকে দিয়ে অন ওয়েজেস, ওয়েজেস কথার অর্থ হচ্ছে কোনো রেমুনারেশনস বা কোনো স্যালারিকে বোঝাচ্ছে বা পারিশ্রমিককে বোঝাচ্ছে। একজন ব্যক্তি, একজন সার্ভেন্ট বা একজন লেবারার্স যে নিজের শ্রম দিচ্ছে কারোর জন্য, তাকে যেটা পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে ওয়েজেস বলা হচ্ছে। যে ওয়েজেসটা পেয়েবল হবে ইন ক্যাশ, ক্যাশ বলতে যেটা টাকা, ক্যাশে যে টাকা দেওয়া হয় সে টাকার জন্য, আর ইন কাইন্ড, সেটা যে কোনো কাইন্ডই হতে পারে, যে কোনো সার্ভিস হতে পারে, যে কোনো প্রডিউস হতে পারে, যা কিছু হোক, বাট কিন্তু নট বিং অ্যাজ এ শেয়ার অফ দ্য প্রডিউস। তার মানে যে শস্যটা উৎপাদিত হচ্ছে সেই উৎপাদিত যে প্রডিউস বা শস্য তার যে একটা শেয়ার তাকে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। অথবা বলছে বোধ বলতে ক্যাশেও দিতে পারে আবার ইন কাইন্ডেও দিতে পারে, তখন তাকে বলছে কি না এটাকেও পার্সোনাল কাল্টিভেশনস বলা হবে। তাহলে যদি কোনো একজন ব্যক্তি সে নিজেই তার নিজের জমির শ্রম দিয়ে যদি কোনো জমি চাষ করে থাকে, নিজের ফ্যামিলি মেম্বারদের শ্রম দিয়ে যদি নিজের জমি চাষ করে থাকে, অথবা সে কোনো সার্ভেন্ট বা কোনো লেবারারকে ওয়েজেস দিয়ে যদি সে তার নিজের জমিটাকে চাষ করে থাকে, এবং যারা এই লেবারার্স বা সার্ভেন্ট যারা তারা কিনা তারা যে কাজ করছে তার জন্য তাদের ক্যাশে অথবা ইন কাইন্ডে অথবা দুটোভাবে যদি তাদেরকে সে ওয়েজেস দিয়ে থাকে, এবং সেই ওয়েজেস দিয়ে যদি তার জমিটাকে যদি সে কাল্টিভেট বা চাষাবাদ করে থাকে, তাহলেও কিন্তু আমরা বলবো যে সেটাকে পার্সোনাল কাল্টিভেশনস বলা হচ্ছে। এটা ছাড়া এখানে লেখা আছে প্রোভাইডেড দ্যাট, শর্ত থাকে যে একটা প্রভিশন অ্যাড করে দেওয়া আছে, সাচ পারসন অর মেম্বার অফ হিজ ফ্যামিলি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সার্চ পারসন মানে যে ব্যক্তি পার্সোনাল কাল্টিভেট করছে সেই রায়ত বা সেই ব্যক্তিটা, অর দ্য মেম্বার অফ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির যারা মেম্বার রয়েছে, রিসাইডস তারা যদি বসবাস করে থাকতে হবে, ফর দ্য গ্রেটার পার্ট অফ দ্য ইয়ারের একটা বৃহদাংশ সময়। তাহলে একটা 12 মাসে একটা বছর হয়, সেই বছরের একটা বৃহত্তম সময় বা একটা বেশিরভাগ অংশ তারা কি করছে, ইন দ্য লোকালিটি, সেই এলাকাতে যেন বসবাস করে। কোন এলাকাতে?
এলাকাতে? where the land is situated, যেখানে জমিটা বা ল্যান্ডটা অবস্থান করছে। তাহলে পার্সোনাল কাল্টিভেশনস বলতে গেলে, যে পার্সোনাল কাল্টিভেশনস বলতে কি বুঝি, শুধুমাত্র কোনো ব্যক্তি তার নিজের পরিশ্রম দিয়ে কোনো জমি চাষ করলো, বা নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের লেবার দিয়ে কোনো জমি চাষ করালো, অথবা কোনো সার্ভেন্ট বা কোনো একটা লেবারকে রিক্রুট করে বা সেখানে এমপ্লয় করে তাদেরকে ওয়েজেস দিয়ে সেই জমি থেকে চাষাবাদ করলো, তাহলেই সেটাকে পার্সোনাল কাল্টিভেশন বলা হবে তা কিন্তু নয়। এর সাথে প্রভিশন মধ্যে উল্লেখ করে দিচ্ছে, একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে সেই ব্যক্তিটাকে বা তার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে রিসাইড, তাদেরকে বসবাস করতে হবে। কতদিন যাবত বসবাস করতে হবে? ফর দ্য গ্রেটার পার্ট অফ দ্য ইয়ার, বছরের একটা বৃহদাংশ সময় তাদেরকে বসবাস করতে হবে ইন দ্য লোকালিটি, সেই এলাকাতে ওয়্যার দ্য ল্যান্ড ইজ সিচুয়েটেড, যেখানে ওই জমিটা বা ল্যান্ডটা সিচুয়েট করছে, অবস্থান করছে। অ্যান্ড এবং দ্য প্রিন্সিপাল সোর্স অফ হিজ ইনকাম, তাহলে প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান, সোর্স হচ্ছে উৎস, অফ হিজ ইনকাম মানে উপার্জন, তার উপার্জনের মেন যে সোর্স বা প্রধান উৎসটা কি? is the produce of such land, ওই জমি থেকে যে উৎপাদিত শস্য, যে শস্য বা প্রডিউস, সেই প্রডিউসটা যেন তার কি হয়ে থাকে? প্রিন্সিপাল সোর্স অফ হিজ ইনকাম। তাহলে ওই ব্যক্তি বা রায়তের যে প্রিন্সিপাল সোর্স অফ ইনকাম যদি কিনা সেই ল্যান্ড থেকে উৎপাদিত যে শস্য সেটা যদি হয়ে থাকে, তবেই কিন্তু আমরা সেটাকে পার্সোনাল কাল্টিভেশনস বলতে পারবো। তাহলে একজন ব্যক্তির পার্সোনাল কাল্টিভেশনস বলতে আমরা শুধুমাত্র যদি বলি সেই ব্যক্তিটা নিজের শ্রম দিয়ে তার জমি যদি চাষ করে থাকে, নিজের ফ্যামিলি মেম্বারদের লেবার দিয়ে যদি কোনো জমি চাষ করে থাকে, কোনো সার্ভেন্ট বা ওয়েজেস বা কোনো লেবারারকে রিক্রুট করে তাদেরকে ওয়েজেস দিয়ে যদি তাদেরকে জমি চাষ করিয়ে থাকে, তাহলেই যে সেটাকে আমরা পার্সোনাল কাল্টিভেশনস বলবো তা কিন্তু নয়। সেখানে আর একটা কন্ডিশনস ফুলফিল করতে হবে, সেটা কি? সেই ব্যক্তিটাকে বা সেই ব্যক্তির যারা ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরকে বছরের একটা বৃহদাংশ সময় যেন সেই লোকালিটিতে তাদেরকে অবস্থান বা বসবাস করতে হবে যেখানে কিনা জমিটা সিচুয়েট করছে, এবং সেই জমি থেকে যে প্রডিউসটা আসে, সেই প্রডিউস থেকে যে ইনকামটা সেইটাই যেন তাদের ফ্যামিলির যেন প্রিন্সিপাল সোর্স অফ ইনকাম যেন হয়ে থাকে, তবেই কিন্তু সেটাকে আমরা পার্সোনাল কাল্টিভেশনস বলবো, না হলে সেটাকে আমরা পার্সোনাল কাল্টিভেশনস বলবো না। এছাড়া যে এক্সপ্লেনেশনটা অলরেডি ডিসকাস করেছি যে ফ্যামিলি বলতে এখানে কি মিনিং বোঝাচ্ছে, না সেকশন 14K তে ক্লজ সি তে যে ফ্যামিলি বলতে যেটাকে বোঝানো হয়েছে সেটাকে আমরা ফ্যামিলি বলবো। তার মানে সেখানে আমরা দেখতে পেয়েছি যে রায়তের ফ্যামিলির মধ্যে কনসিস্ট করছে কারা? তারাই হচ্ছে রায়তের ফ্যামিলি মেম্বার। এইভাবে কিন্তু অ্যান্সারটা লিখতে হবে। পরীক্ষায় 8 মার্কসের জন্য যদি শর্ট নোটস এসে থাকে তাহলে কিন্তু এই প্রত্যেকটা জিনিস যেভাবে আমি এক্সপ্লেন করলাম আজকের ভিডিওতে, এরকমভাবে ক্লিয়ার কনসেপ্ট রেখে সুন্দরভাবে পরীক্ষার খাতায় কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে, তবেই কিন্তু ভালো মার্কসের তোমরা আশা করতে পারো, আদারওয়াইজ কিন্তু নয়। একটা কম্পিটিটিভ পরীক্ষাতে যদি কোনো জিনিস লিখতে হয় সেখানে কিন্তু শুধুমাত্র ওপরে কোনো জিনিস লিখে দিলাম, কনসেপ্ট থেকে কিছু লিখে দিলাম, তাহলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায় না। সেই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করতে গেলে বেয়ারেক্টের মধ্যে অ্যাকচুয়াল যেটা রয়েছে, আমি এমন একটা ডেফিনেশনস লিখলাম যে কি ওয়ার্ড সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, আমি সব কিছুই সুন্দরভাবে লিখলাম, প্রভিশনটা বাদ দিয়ে দিলাম, কারণ প্রভিশন মধ্যে কিন্তু এখানে টুইস্টার রয়েছে, এখানেই কিন্তু মেন জিনিসটা ঢুকিয়ে দিয়েছে যে শুধুমাত্র এইটা হলেই হবে না, এইটার সাথে এইটা কিন্তু এসেনশিয়ালস। তাই যখন কোনো ডেফিনেশনস লিখবো, আমি নোটস পড়ে কারোর নোটস পড়ে লিখতে গেলাম, সে আমার নোটস হোক কারোর নোটস হোক, সেই নোটস পড়ে লিখতে গেলাম, দেখা গেল আমি সব কিছু লিখলাম, ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ডস বা একটা ইম্পর্টেন্ট পোর্শনস বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু পরীক্ষায় আমি নাম্বার পাবো না। তাই সব থেকে ভালো ওয়ে হচ্ছে বেয়ারেক্ট পড়া, যেখানটা পড়লে কিন্তু আমি সব কিছু সুন্দরভাবে জানতে পেরে যাব, আমার ক্লিয়ার কনসেপ্ট হবে। এবার তুমি নিজের ভাষায় করে তোমার মতো করে লেখো, কোনো বুকসের রেফারেন্স নিয়ে তুমি সেখান থেকে লিখতে পারো, কেস ল দিতে পারো, সেটা কিন্তু খুবই ভালো হবে। তাই বেয়ারেক্ট পড়া এবং জানাটা কিন্তু খুব জরুরি। ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্টের প্রত্যেকটা যে সেকশন যেগুলো ইম্পর্টেন্ট, প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট, অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করতে থাকবো। শুধুমাত্র ল্যান্ড ল নয়, আইপিসি, সিআরপিসি বা আমরা সিপিসি বা নতুন যে অ্যাক্টগুলো এসেছে সেই প্রত্যেকটা অ্যাক্টের কিন্তু বেয়ার একটা ডিসকাশনস আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু থাকবে, তোমরা কিন্তু দেখতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।